ঈশ্বরদীতে রক্তাক্ত সংঘর্ষ, রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিএনপির দুই গ্রুপের মুখোমুখি লড়াই, ভাঙচুর, আগুন, আহত অর্ধশতাধিক মানুষ। এর মাঝেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন চাপ আর সাংবিধানিক স্বৈরাচার ঠেকাতে রাজপথে নামার হুঁশিয়ারি। অন্যদিকে সীমান্ত পেরিয়ে পালানো আসামি গ্রেফতার আর মুক্তিযুদ্ধ গবেষণায় কোটি টাকার অনুদান, সব মিলিয়ে দেশজুড়ে এক অস্থির, বহুমাত্রিক বাস্তবতা। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? ঈশ্বরদীর এই সংঘর্ষকে শুধু একটি স্থানীয় ঘটনা হিসেবে দেখলে ভুল হবে, এটি আসলে বড় রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান, কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন, এসব কেবল তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের বিস্ফোরণ। প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? সাধারণত যখন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘসময় ক্ষমতার বাইরে থাকে বা সাংগঠনিকভাবে চাপের মধ্যে থাকে, তখন নেতৃত্ব, প্রভাব এবং নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে ভেতরে প্রতিযোগিতা তৈরি হয়। ঈশ্বরদীর ঘটনা সেই প্রতিযোগিতারই প্রকাশ, যেখানে দলীয় পরিচয়ের চেয়ে স্থানীয় আধিপত্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইনশৃঙ্খলা পরিস্থিতি। একজন অ্যাডিশনাল এসপি সহ বহু মানুষের আহত হওয়া দেখায় পরিস্থিতি কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি শুধু একটি দলের সমস্যা নয়, এটি পুরো রাজনৈতিক পরিবেশের জন্য একটি সতর্কবার্তা। রাজনৈতিকভাবে এর প্রভাবও কম নয়। এমন সহিংসতা জনমনে নেতিবাচক বার্তা দেয়, বিশেষ করে যখন একটি দল নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চায়। তখন প্রশ্ন ওঠে, যদি অভ্যন্তরীণ শৃঙ্খলাই ঠিক না থাকে, তাহলে তারা বৃহত্তর শাসন ব্যবস্থায় কতটা স্থিতিশীলতা আনতে পারবে? তবে এটাও ঠিক, প্রতিটি বড় দলের ভেতরেই মতভেদ থাকে। কিন্তু সেই মতভেদ যদি সহিংসতায় রূপ নেয়, তখন সেটি কেবল সংগঠনের দুর্বলতাই নয়, নেতৃত্বের চ্যালেঞ্জও স্পষ্ট করে। সবশেষে ঈশ্বরদীর এই ঘটনা একটি সংকেত, রাজনীতির ভেতরের অস্থিরতা যখন নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন সেটি রাস্তায় নেমে আসে। আর তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি দল নয়, পুরো রাজনৈতিক পরিবেশই। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি শুনতে এটি একটি নিয়মিত রাজনৈতিক বক্তব্য মনে হলেও বাস্তবে এটি এখন ক্ষমতার ভারসাম্য নিয়ে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ স্থানীয় সরকারই হল গণতন্ত্রের ভিত্তি, আর সেই ভিত্তি যদি দীর্ঘদিন নির্বাচনহীন থাকে, তাহলে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়ে। শফিকুর রহমানের এই দাবি শুধু একটি নির্বাচন আয়োজনের কথা নয়, এটি তৃণমূল পর্যায়ে রাজনৈতিক বৈধতা ফিরিয়ে আনার চাপ। জনপ্রতিনিধি না থাকলে প্রশাসন চলে আমলাতান্ত্রিকভাবে, যেখানে সরাসরি জনগণের জবাবদিহি কমে যায়। ফলে স্থানীয় সমস্যাগুলো অনেক সময় সমাধানহীন থেকে যায় বা রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে। কিন্তু এখানেই আসল নাটকীয়তা, এই দাবি কি সত্যিই গণতন্ত্র শক্তিশালী করার জন্য, নাকি এটি একটি কৌশলগত রাজনৈতিক চাপ? অনেক বিশ্লেষক মনে করেন, স্থানীয় নির্বাচন দ্রুত হলে রাজনৈতিক দলগুলো তাদের মাঠপর্যায়ের শক্তি যাচাই করার সুযোগ পায়। অর্থাৎ এটি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য এক ধরনের কি টেস্ট রান। অন্যদিকে সরকার বা ক্ষমতাসীনদের জন্য এটি একটি সংবেদনশীল ইস্যু। কারণ স্থানীয় নির্বাচনে ফলাফল অনেক সময় জাতীয় রাজনীতির ইঙ্গিত দেয়। তাই নির্বাচন দেরি করা বা সময় নির্ধারণ, দুটোই রাজনৈতিক হিসাবের অংশ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জনগণের প্রত্যাশা। মানুষ চায় তাদের সমস্যার দ্রুত সমাধান, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই সম্ভব। ফলে নির্বাচন না হলে জনমনে অসন্তোষ বাড়তে পারে, যা শেষ পর্যন্ত বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে পারে। সবশেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই চাপ আসলে একটি বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করছে, বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি কতটা মজবুত। নির্বাচন যদি দ্রুত হয়, তাহলে এটি হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা। আর যদি দেরি হয়, তাহলে এই দাবি পরিণত হতে পারে নতুন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। সীমান্ত পেরিয়ে পালানো, তারপর বিদেশের মাটিতে গ্রেফতার, এই ঘটনাটি নিছক একটি ক্রাইম স্টোরি নয়, এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার এক জটিল চিত্র তুলে ধরছে। হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিরা যখন দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করে, তখন প্রশ্নটা শুধু কে ধরল নয়, বরং কেন তারা এত সহজে পালাতে পারল। প্রথমেই আসে সীমান্ত ব্যবস্থাপনার প্রশ্ন। বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের অন্যতম ব্যস্ত ও জটিল সীমান্ত। এখানে চোরাচালান, অবৈধ যাতায়াত, এসব নতুন কিছু নয়। কিন্তু একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা যদি সহজেই সীমান্ত পেরিয়ে যেতে পারে,
তাহলে সেটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন তোলে। এরপর আসে আন্তর্জাতিক সহযোগিতার দিক। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ যে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে, সেটি দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের একটি ইতিবাচক দিকও তুলে ধরে। অর্থাৎ অপরাধীরা পালিয়ে গেলেই নিরাপদ, এই ধারণা অন্তত এখানে ভেঙে গেছে। তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। এসটিএফ সূত্র বলছে তারা আবার বাংলাদেশে ফেরার সুযোগ খুঁজছিল। অর্থাৎ এটি শুধু পালানোর ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত লুকোচুরি খেলা, যেখানে সীমান্তকে ব্যবহার করা হয়েছে কৌশল হিসেবে। এতে বোঝা যায় অপরাধীরা এখন অনেক বেশি সংগঠিত ও হিসাবী। রাজনৈতিক ও সামাজিক প্রভাবও কম নয়। এমন ঘটনা জনমনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, আইনশৃঙ্খলা বাহিনী কতটা কার্যকর? সীমান্ত কতটা সুরক্ষিত? আর এই প্রশ্নগুলো যখন বাড়তে থাকে, তখন তা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সবশেষে এই সীমান্ত নাটক একটি বড় বাস্তবতা সামনে আনে, অপরাধ এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আন্তঃসীমান্ত ইস্যুতে পরিণত হয়েছে। তাই সমাধানও একভাবে সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত, কৌশলগত এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। এই ঘটনা তাই শুধু একটি গ্রেফতার নয়, এটি একটি সতর্কবার্তা যে নিরাপত্তার ফাঁক যত ছোটই হোক, তার প্রভাব হতে পারে অনেক বড়। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের দুইটি শক্ত ভিত্তি। আর এই দুই বিষয়েই যখন সরকার ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান ঘোষণা করে, তখন এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, এটি হয়ে ওঠে একটি রাজনৈতিক ও আদর্শিক বার্তা। প্রথম দৃষ্টিতে বিষয়টি ইতিবাচক। কারণ ইতিহাস নিয়ে গবেষণা মানেই শুধু অতীত খোঁজা নয়, এটি জাতির পরিচয়, চেতনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরার একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, গবেষণায় প্রাতিষ্ঠানিকতা, স্বচ্ছতা এবং অর্থায়নের ঘাটতি রয়েছে। নতুন এই নির্দেশিকায় জবাবদিহি ও কাঠামোবদ্ধ অর্থ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, যা গবেষণার মান উন্নয়নে সহায়ক হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় আসল আলোচনা। কোন গবেষণা অর্থ পাবে, কে পাবে, কিভাবে নির্বাচন হবে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস নিয়ে গবেষণা সবসময় নিরপেক্ষ থাকে না, অনেক সময় এটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়ে ওঠে। ফলে এই অর্থায়ন কি সত্যিকারের মুক্ত গবেষণাকে উৎসাহিত করবে, নাকি একটি নির্দিষ্ট বয়ানকে শক্তিশালী করবে, এই প্রশ্ন থেকেই যায়। আরেকটি দিক হল গণঅভ্যুত্থান শব্দটির অন্তর্ভুক্তি। এটি শুধু অতীতের ঘটনা নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও যুক্ত হতে পারে। তাই এই গবেষণার ক্ষেত্র কতটা বিস্তৃত হবে এবং এর ব্যাখ্যা কিভাবে নির্ধারিত হবে, তা নিয়েও বিশ্লেষকদের আগ্রহ রয়েছে। রাজনৈতিকভাবে দেখলে এটি একটি নরম শক্তি, সফট পাওয়ার, ব্যবহার করার কৌশলও হতে পারে। সরাসরি রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে গবেষণা ও একাডেমিক কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট জাতীয় বয়ান প্রতিষ্ঠা করা, যা দীর্ঘমেয়াদে জনমত গঠনে প্রভাব ফেলে। সবশেষে এই অনুদান একটি দ্বিমুখী বাস্তবতা তৈরি করে। একদিকে এটি গবেষণার নতুন সম্ভাবনা, অন্যদিকে এটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার বড় পরীক্ষা। যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাস চর্চায় নতুন দিগন্ত খুলতে পারে। আর যদি পক্ষপাত বা দুর্নীতি ঢুকে পড়ে, তাহলে সেটিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বিতর্ক। অর্থাৎ এই অর্থায়ন শুধু টাকা নয়, এটি ইতিহাস, রাজনীতি এবং রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল।